সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনা 110 থেকে 111 অর্থাৎ 110-1.11 এই যে মাইতি তিওয়ারি রয়ের যে বইয়ের যে পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদ সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এই পরিচ্ছেদের প্রথম কোশ্চেন, কলিগেটিভ শব্দের অর্থ একসঙ্গে বাঁধা বা সংযুক্ত। কলিগেটিভ ধর্মগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে একটি সাধারণ কারণ বা কমন কজের মাধ্যমে। সেটি হলো এ ধরনের ধর্মের মান দ্রবণে দ্রবীভূত মোট কণার সংখ্যা দ্রাব এবং দ্রাবক এর উপর নির্ভর করে, কিন্তু ওদের প্রকৃতির উপর নির্ভর করে না। অপশান বি, দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু ওর প্রকৃতির উপর নির্ভর করে না। এটা তো সঠিক কারণ বলেই মনে হচ্ছে। দেখো এখানে বলছে সেটি হলো, মানে এই কারণটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে এরকম কলিগেটিভ ধর্মের মানের কারণটা কি। কারণ হচ্ছে দ্রবণে দ্রবীভূত দ্রাবকণার সংখ্যা। তো আমরা যেমন পড়েছি, যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তোমরা সমান কি পেয়েছো না x2। তো x2টা অ্যাকচুয়ালি কি, মোল ফ্র্যাকশন। এটা কি আসলে মোল সংখ্যার সমানুপাতিক। মোল সংখ্যার দ্রাবের মোল সংখ্যার সমানুপাতিক। তো মোল সংখ্যা অবভিয়াসলি বাড়লে কণার সংখ্যা বাড়ে, অর্থাৎ দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু ওর প্রকৃতির উপর নির্ভর করে না। দ্রবণে দ্রাবকের অণু এবং ওর না, এটাও না। দ্রবণে দ্রবীভূত দ্রাবের অণু এবং না, এটাও না। সো এইটা হচ্ছে আনসার। কলিগেটিভ ধর্মগুলি দ্রাবকে কণার সংখ্যার উপর নির্ভর করে না, কিন্তু করে না হবে এডিটোরিয়াল মিস্টেক, অবভিয়াসলি এটা না হবে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাবের প্রকৃতির কথা যদি বলা হয় তাহলে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, আর দ্রাবকের কণার সংখ্যার উপর কলিগেটিভ ধর্ম নির্ভর করে না। ওকে, দ্য নেক্সট কোশ্চেন হিয়ার 42, নিচের কোনটি সংখ্যাগত ধর্ম? অপশানস আর দেখো, দ্রবণের স্ফুটনাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের বাষ্পচাপের অবনমন, আর দ্রবণের অভিস্রবণ চাপ। দেখো এইগুলো একটাও না, কারণ প্রথম তিনটে না, কারণ এগুলো একটাও সংখ্যাগত ধর্ম নয়। কারণ এটা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হওয়া উচিত, দ্রবণের হিমাঙ্কের অবনমন হওয়া উচিত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন শব্দটা নেই, কাজে এগুলো না। সঠিক উত্তর দ্রবণের অভিস্রবণ চাপ, যেখানে আমরা বলেছি পাই সমান CRT। দ্রবণের অভিস্রবণ চাপ দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, তাই এটা সংখ্যাগত ধর্ম। তো আমরা পড়েছি। নেক্সট কোয়েশ্চেন হিয়ার ইট ইজ, কিসের ওপর অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে? দেখো প্রশ্নটা একটু বুঝতে হবে, কিসের ওপর অনুদ্বায়ী দ্রাবের। আমরা তো যত এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে সংক্রান্ত সূত্র পড়েছি, সেক্ষেত্রে আমরা তো দ্রাব, অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য, এগুলো আমরা এই প্রকৃতিগুলো উল্লেখ করেছি। তো এখানে বলছে কিসের ওপর অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে? দ্রাবের প্রকৃতি না, দ্রাবকের প্রকৃতির ন। সংখ্যাগত ধর্ম মানে সংখ্যার উপর নির্ভর করে। অবভিয়াসলি দ্রাবের মোল ভগ্নাংশ x2, কারণ রিলেশনটা তোমরা মনে করো তো, এখানে রিলেশন কি ছিল? রিলেশনটা ছিল ডেল্টা পি বাই P0। রিলেশনটা ছিল, দেখো খেয়াল করো, ডেল্টা পি ডিভাইডেড বাই P0 ইকুয়ালস ছিল কিন্তু x2 ইজিক্যাল টু কি, মোল ভগ্নাংশ কার? দ্রাবের। কাজেই এটা হবে দ্রবণের, এটা হবে দ্রবণের দ্রাবের মোল ভগ্নাংশ, এই অপশানটাই হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44, একটি জৈব দ্রাবের আণবিক ভর দিয়েছে, মলিকুলার ম্যাস যেটাকে আমরা বলি, যেটাকে আমরা M2 দিয়ে প্রকাশ করি। তাহলে M2 ইজিক্যাল টু 198। বলছে কত গ্রাম, আমি ধরে নিচ্ছি W2। তাহলে নাম্বার অফ মোলস N2 ইজিক্যাল টু কি, W2 ডিভাইডেড বাই 198। এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ কি না, দ্রাব। সেটা কি করেছে, 100 গ্রাম ডাই ইথার এর এই দ্রাবকে দ্রবীভূত করলে তাতে দেখছে যে আপেক্ষিক অবনমন এই হয়েছে। তো প্রশ্ন হচ্ছে কত গ্রাম দ্রবীভূত করা হয়েছে দ্রাব। তো অপশান এগুলো দেওয়া আছে। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে নাম্বার W2 হচ্ছে দ্রবীভূত আসলে দ্রাবের পরিমাণ 100 গ্রাম দ্রাবকে। তাহলে সেক্ষেত্রে আমার সূত্র কি, আচ্ছা ডেল্টা পি বাই P0 সমান হচ্ছে আমার x2 মিনস হচ্ছে N2 বাই N1 প্লাস N2। তাহলে অবভিয়াসলি N2 N1 N2 এগুলো বের করতে হবে।
তো N2 তো আমরা পেয়ে গেছি, তাই না? N1 কি? N1 হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম কি? ডাই ইথাইল ইথার। তার মানে 100 ডিভাইডেড বাই ডাই ইথাইল ইথারের যে অ্যাটমিক মাস, মানে C2H অ্যাটমিক নয়, সরি মলিকুলার মাস, অবভিয়াসলি এটা C4H10O, সেই ভ্যালুটা দেখো আমাদের হিসাব করা আছে 74। কত? এটা 74। তাহলে আমি এটাকে দিয়ে ভাগ করে দিলাম 100/74। তাহলে কি দাঁড়ালো? না স্যার X2 ইকুয়ালস দাঁড়াচ্ছে W2/198 ডিভাইডেড বাই N1 প্লাস N2। N1 এর মান হচ্ছে 100/74 প্লাস N2 মানে W2/198। দেখো এই রিলেশনটাই আমরা কিন্তু এখানে এই যে ডেল্টা পি হচ্ছে কি আমাদের দেওয়া আছে, যে দেখো ডেল্টা পি কত দেওয়া আছে 0.037। আচ্ছা 0.037 এটা লিখে ফেললাম ডেল্টা পি। এটা ডেল্টা পি বাই P0 কি না? বিশুদ্ধ ডাইইথাইল ইথারের বাষ্পচাপ, তাই না? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান কি? আপেক্ষিক অবনমনই দেওয়া আছে, একবারে ডেল্টা পি বাই P0 এই ভ্যালুটাই দেওয়া আছে। তাহলে তো কোনো ঝামেলাই নেই। সিম্পলি কি করবে? জাস্ট ভ্যালুটাকে পুট করে দাও, এখান থেকে W2 বের করে নাও। W2 বের করলে কত আসছে দেখো, W2 আমার আসছে এই যে 10.279। তো ক্যালকুলেশনটা করলে আমার কি আসছে দেখো, W2-র ভ্যালুটা আসছে, ভালো করে দেখে নাও এখান থেকে, দেখো ক্যালকুলেশনটা করা আছে। এই ক্যালকুলেশনটা তোমরা তুলে নাও, তুলে নিলে পরিষ্কার বুঝতে পারবে W2 এর ভ্যালুটা 10.279, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10.3। এবার আমরা অপশানটা দেখে নিই। অপশান আমার দেখো দেওয়া আছে 10.3, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে, কি বলছে না দেখো, সরি, একটি অনুদ্বায়ী অতড়িৎবিশ্লেষ্য দ্রাব্য যার 6 গ্রাম ইথানলের 150 গ্রামে দ্রবীভূত করা হচ্ছে। এবার বলছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই দ্রবণটির বাষ্পচাপ এত বিশুদ্ধ অবস্থায় ইথানলের বাষ্পচাপ। তাহলে এবার বলছে দ্রাব্য পদার্থটির আণবিক ভর অর্থাৎ M2 আমার হচ্ছে জিজ্ঞাসা। কী কী ডাটা দেওয়া আছে? না স্যার ডেল্টা পি দেওয়া আছে। ডেল্টা পি কত? না স্যার P0 মাইনাস P0 কত? 219.9 টর মাইনাস 216.6 টর। তাহলে এটাকে মানে সলভ করে, এটা করলে সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে কত আছে? 3.3 টর। তাহলে ডেল্টা পি ডিভাইডেড বাই P0 কত হবে? না 3.3 টর ডিভাইডেড বাই 219.9 টর। দেখো এই যে, তাহলে এখান থেকে আমি X2 পেয়ে গেলাম। এটা সমানই তো আমার X2, তাহলে X2 সমান এটা 3.3/21.99। ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো, এরপর আমি কি করব, আমি X2 সমান কি জানি? স্যার X2 সমান হচ্ছে আমাদের N2 বাই N1 প্লাস N2, এটা সমান X2। এবার N2 হচ্ছে দ্রাবের মূল সংখ্যা, সমান কি হবে না দ্রাবের ভর 6 গ্রাম ডিভাইডেড বাই দ্রাবের মলিকুলার ওয়েট মাস M2। তো একইভাবে নিচেও হবে 6/M2। আর N1 কত? না স্যার 150 গ্রাম কি ইথানল, তাহলে 150 ডিভাইডেড বাই তার মলিকুলার মাস কত? না 46। দেখো ক্যালকুলেশন করা আছে C2H5OH, কার্বন দুটোর জন্য, হাইড্রোজেন 6টার জন্য, আর অক্সিজেনের 16। তাহলে অবভিয়াসলি কত হচ্ছে 46। তাহলে এইটা সমানই আমার কত? না এটা সমানই হচ্ছে 3.3 ডিভাইডেড বাই 219.9। তো এখান থেকে আমরা 6/M2 আগে ক্যালকুলেশন করব, তার থেকে M2 ক্যালকুলেশন করব। দেখো M2-র ভ্যালুটা কত আসছে, দেখো ক্যালকুলেশনটা আমি আস্তে আস্তে দেখো স্ক্রল আপ করছি। M2-র ভ্যালু 121 গ্রাম পার মোল। তাহলে মোলার ম্যাস আমার কোনটা 121 আছে আমরা দেখে নিই। 121, তাহলে নিয়ারেস্ট ভ্যালু কত? এই দেখো C 120.8। এটা কিন্তু এই ক্যালকুলেশানে 5% এরর আসতে পারে, সেটা আমাদের ওই অঙ্ক করার সময় যে কোনো ডেসিমেল আমরা কখনো 2 ডেসিমেল নিচ্ছি, কখনো 3 ডেসিমেল, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এসেছিলো 120.97 M2। তো আমরা 121 না করে 120.9-এর কাছাকাছি কোন ভ্যালুটা আছে দেখে নিই। দেখো 120.8, সো এটা আমার সিকে ট্যালি করছে, সো আনসার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন 46, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে, অর্থাৎ P0 ভ্যালুটা দেওয়া আছে ফর H2O। আচ্ছা, দ্রবণের বাষ্পচাপটা নির্ণয় করতে হবে, অর্থাৎ P ফর সলিউশন, এটা আমাদেরকে বের করতে হবে।
ডেটা এখানে যেটা পুট করা আছে দেখো, সলভেন্ট আমার হচ্ছে সলভেন্ট কত, সলভেন্ট হচ্ছে ওয়াটার 100 গ্রাম, তাহলে অবভিয়াসলি 100 গ্রামস মিন 100/18 এত মোলস হবে, মোলস অফ ওয়াটার। 6 গ্রাম ইউরিয়া, ইউরিয়া CO NH2 অবভিয়াসলি এর মলিকুলার ম্যাস হচ্ছে 60, তাহলে 6 গ্রাম মানে n মানে নাম্বার অফ মোলস অফ ইউরিয়া ইকুয়ালস টু 6/60 ইজিক্যাল টু 0.1। সো মোল ফ্র্যাকশন কত হচ্ছে অফ ইউরিয়া, ইউরিয়ার মোল ফ্র্যাকশন XU ইকুয়ালস NU/NU প্লাস N ওয়াটার। সো এটা ভ্যালুটা আসছে 0.1 ডিভাইডেড বাই 0.1 প্লাস 100কে 18 দিয়ে ভাগ করলে কত আসছে 5.56, কত 5.56। এই হচ্ছে আমার XU অর্থাৎ মোলার ফ্র্যাকশন অফ ওয়াটার, এই মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া। এখানে দেখো সেটাই বলা হচ্ছে, দেখো এই যে দ্রবীভূত পদার্থ ইউরিয়ার মোল ভগ্নাংশ X2 ইজিক্যাল টু N2/N1 প্লাস N2 0.1 ডিভাইডেড বাই 5.56 প্লাস 0.1 ইজিক্যাল টু এটা, তাহলে X2 ভ্যালুড হচ্ছে 0.01। এবার দেখো আমরা তো জানি P0 মাইনাস P মানে যে ডেল্টা P বাই P0 সমান X2, তাহলে এখান থেকে P0 ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই, দেখো এখানে P0 ভ্যালুটা কত, P0 ভ্যালুটা আমাদের আছে 55.34 মাইনাস B ডিভাইডেড বাই 55.34, এটা P0 সমান এখান থেকে X2 ভ্যালুটা বসিয়ে দিলাম, এখান থেকে P এর মান পেলাম 54. তোমাদের যাদের প্রয়োজন এটা তোমরা কী করতে পারবে, এখান থেকে লিখে নেবে, P এর মান হচ্ছে 55.36। তাহলে দেখো দ্রবণের যে বাষ্পচাপ সেটা এটা হলো, এটা টর ইউনিটে। এখন 1 ATM ইজিক্যাল টু 760 টর, তাহলে এটাকে আমরা যদি 760 দিয়ে ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ারে আসবে। আবার 760 টর ইজিক্যাল টু 101.325 কিলো পাস্কাল, তাহলে এটাকে যদি আমি 101.325 দিয়ে ভাগ করি তাহলে আমার কী হবে, টর থেকে কিলো পাস্কালে কনভার্ট হবে। তো টর থেকে কিলো পাস্কালে কনভার্ট হবে, তাহলে এটাকে 54.32 মানে 1 টর সমান 760 টর সমান এটা, 760 টর সমান আমরা বলতে পারি 101.325, তাহলে এটাকে 760 দিয়ে ভাগ করে 54 দিয়ে গুণ করলে আমার এটা আসছে 7.24 কিলো পাস্কাল। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, দেখো এখানে 46-এ অপশান ডি 7.24 কিলো পাস্কাল। তো কিলো পাস্কাল ইউনিটে এখানে বলতে বলেছে, সেটাই আমরা করলাম। নেক্সট কোয়েশ্চেন ভেরি ইজি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড গ্লুকোজ 1m মিনস কি 1 মোলাল সলিউশন মিনস কি স্যার 1 কেজি বিশুদ্ধ জলে 1 মোল অ্যাকচুয়ালি ওই গ্লুকোজ মেশানো আছে। তাহলে এখানে নাম্বার অফ মোলস অফ যদি ওয়াটার আমরা বলি তাহলে কত হবে না 1000 গ্রাম ডিভাইডেড বাই 18, আর নাম্বার অফ মোলস অফ যদি তোমাকে গ্লুকোজ বলা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না গ্লুকোজের সেটা দেওয়া আছে 1 মোলস, তার মানে 1 সিম্পলি 1। তাহলে আমরা যদি এক্স অফ গ্লুকোজ বলতে চাই তাহলে কী হবে NG ডিভাইডেড বাই NG প্লাস NW। তো এখান থেকে ভ্যালুটা আসছে যে 1/1 প্লাস 1000কে 18 দিয়ে ভাগ করলাম, 1000কে 18 দিয়ে ভাগ করলে কী হবে, যে ভ্যালুটা আসবে এটা এখানে আসলে 1000/18। সো এইটাই হচ্ছে আমার এক্স গ্লুকোজ। আবার এখান থেকে দেখো আপেক্ষিক অবনমন চেয়েছে, তাহলে ডেল্টা P/P0 এই ভ্যালুটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, তাহলে সেটা কত এইটা। তো এখান থেকে রিলেশানটা দেখো আমরা করলাম, তো এটা ভ্যালুটা আসছে 0.017, এটা ভ্যালুটা আসছে ক্যালকুলেট করলে দেখো এইভাবে পুট করেছি ভ্যালুটা আমরা একই নিয়মে, দেখো দেখে নাও একই নিয়মে পুট করেছি 1/1000/18 প্লাস 1, তো এই ভ্যালুটা আসছে 18/1018 সমান 9/509 ইজিক্যাল টু 0.017। সো এখানে অপশানগুলো দেখো 0.017, এই যে অপশান বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে তোমরা ভিটামিন সি বলো, এর একটি জলীয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই দেওয়া হয়েছে। তাহলে সিম্পলি ডেল্টা P/P0 ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে X2 অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ বের করা এবং সেখান থেকে মোলালিটিতে কনভার্ট করা।
তো এখানে ডাটাগুলোকে আমরা যদি পুট করি, দেখো প্রথমে অ্যাসকর্বিক অ্যাসিডের মলিকুলার মাস কত না C6H8O6, C6 6 × 12, H8 1 × 8 প্লাস 16 × 6, সো 176, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড মোলার ম্যাসটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো ডেল্টা পি বাই পি0 সমান x2, এখান থেকে x2 সমান আমরা বলতে পারি কি না স্যার N2/N1 প্লাস N2। এখন যখন N1 ভেরি গ্রেটার দ্যান N2, তখন আমরা x2কে অ্যাপ্রক্সিমেট করতে পারি N2/N1। তো আমরা এখানে এই অ্যাপ্রক্সিমেশানটাই করব, দেখো এখানে তাই করেছি, দেখে নাও। তো এখানে আবার ধরে নিচ্ছি আমার 1 কেজি দ্রাবক আছে। তাহলে 1 কেজি দ্রাবক যদি হয়, দেখো প্রথম কাজ হচ্ছে কি, এখানে ডেটা দেওয়া আছে ডেল্টা পি বাই পি0 ভ্যালু 0.0164। তার মানে এই x2 ভ্যালু কি, অ্যাকচুয়ালি x2 ভ্যালু হচ্ছে আমার 0.0164। এবার এখানে আমি ধরে নিচ্ছি আমি x2 সমান আমি কি লিখবো N2/N1। তো N2টা আমি ধরে নিচ্ছি, N2টা আমার কত, N2টা হচ্ছে আমার দেখো কত দেওয়া আছে, কত গ্রাম 25°C উষ্ণতায় অ্যাসকর্বিক অ্যাসিড একটি জলীয় দ্রবণের মোলারিটি। আচ্ছা, প্রথম কথা হলো দেখো N2টা যে বের করার আগে N1টা দেখে নিই। N1টা আমি যদি 1 কেজি ধরে নিই যে আমার 1 কেজি দ্রাবক, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামকে 18 দিয়ে ভাগ করলে আমার নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেয়ে গেলাম N1। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো N1 সমান পেয়ে গেছি, N1 সমান কি না স্যার 1000/18। এবার 0.0164 সমান কি লিখতে পারি, N2টা আমি জানি নি, N2টা আগে বের করে নিই। এটার ভ্যালুটা হচ্ছে 55.56। তো এখান থেকে N2র ভ্যালুটা কত পেলাম না 0.911 মোল। তার মানে 1 কেজি জলে কত মোল আমার এই দ্রাব দ্রবীভূত আছে, এত। তার মানে এটাই তো মোলালিটি। সো মোলালিটি অফ দ্য সলিউশন কী হচ্ছে, দেখো 0. তোমরা এখান থেকে এইটাকে দাঁড় করিয়ে স্ক্রিনটাকে দাঁড় করে দেখো, আনসারটা পেয়ে যাচ্ছ m = এটা। সো দ্রবণের মোলালিটি স্মল m = 0.991 মোল পার কেজি। সো এখানে অপশানটা এবার বলবে যে নিকটতম বিকল্পটা কি, নিকটতম বিকল্পটা দেখো 0.926 এটা হবে। কারণ এটা অনেকে প্রশ্ন করতে পারে যে এক্স্যাক্ট ভ্যালু এলো না কেন। দেখো এক্স্যাক্ট ভ্যালু না আসার কারণ একটাই, যেখানে আমরা কিছু জায়গায় অ্যাপ্রক্সিমেশান করেছি। এই যে তুমি যদি N2/N1 প্লাস N2 করতে এবং এটা যদি 0.0164 বার করতে এবং এখান থেকে যদি এক্স্যাক্ট N2 ভ্যালুটা করতে 0.926 আসতো। তো আমরা অ্যাপ্রক্সিমেট করেছি, কারণ আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানলে আমরা কিন্তু সেটা কি করতে পারবো, আর নিয়ারেস্ট ভ্যালু থেকে আমরা অপশানটা পেয়ে যাব। আচ্ছা, নেক্সট। তো এখানে কোশ্চেনটা দেখো, 100 গ্রাম জলে 10 গ্রাম ইউরিয়া মেশানো হয়েছে এবং একটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয়েছে, সেটাকে বলা হচ্ছে x। বলা হচ্ছে যে ওই একই পরিমাণ জল নেওয়া হলো, 10 গ্রাম গ্লুকোজই আবার দেওয়া হলো, ইউরিয়ার জায়গায় গ্লুকোজ। তো অবনমন বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হলো সেটা xy-কে তুলনা করতে হবে। তো দেখো যদি এটা একই মোল সংখ্যা হতো ইউরিয়া এবং গ্লুকোজের, তাহলে কিন্তু xy সমান হতো। কিন্তু এখানে দেখো 10 গ্রাম ইউরিয়া মানে 10 ডিভাইডেড বাই তার মোলার মাস, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইউরিয়া সমান কত হচ্ছে 10/6। আর এখানে 10 গ্রাম গ্লুকোজ মানে দেখো 10/180 নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ। তাহলে অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি যে 10/60 গ্রেটার দ্যান কি 10/180। তাহলে নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ যদি বেশি হয়, নাম্বার অফ মোলস অফ যদি ইউরিয়া বেশি হয়, তাহলে এর মোল ফ্র্যাকশানটাও বেশি হবে। তাহলে অবভিয়াসলি ডেল্টা পি বাই পি0 বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন সেটাও ইউরিয়ার ক্ষেত্রে বেশি হবে। তাহলে অবভিয়াসলি এক্স গ্রেটার দ্যান ওয়াই, এই অপশানটাই এখানে হতে চাই। এবার সঠিকভাবে তুমি যদি বের করতে চাও সেটা হবে, কিন্তু আমাদের এখানে কি অ্যাপ্রক্সিমেশান একটা দরকার যে এক্স বড় না ওয়াই বড়। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এক্স বড়। কেন না স্যার, এখানে তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ডেল্টা পি বাই পি0 আসলে x অফ সলিউট দ্রাবের সঙ্গে ইন্টার রিলেটেড। কাজে দ্রাবের মোল ভগ্নাংশ যার বেশি, অবভিয়াসলি কার বেশি, এখানে আমরা দেখছি ইউরিয়া, NU বেশি, অবভিয়াসলি কী হবে NU প্লাস N ওয়াটার, সেটা কী হবে, অবভিয়াসলি বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে x গ্রেটার দ্যান ওয়াই হবে।
সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি তোমরা মনে করো যে এক্স্যাক্ট ফিগার ভ্যালুটা বের করবে, তাহলে আমি এখানটা থেকে দেখো স্ক্রল করে তোমাদের আনসারটা করে দিয়েছি, এটা তোমরা তুলে নিতে পারবে। দেখো সমাধানটা হচ্ছে এইটা। কীভাবে সমাধান করা হচ্ছে দেখে, দ্রাবকের ভর নেওয়া হলো, দ্রবীভূত পদার্থ মানে দ্রাবের ভর, ঠিক আছে, তার আণবিক মাস, তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। ডেল্টা এক্স ইজিক্যাল টু বের করা হচ্ছে, দেখো এক্সের মান বের করা হলো একদম নিখুঁত করে 3/103, 3/103। একইভাবে গ্লুকোজের ক্ষেত্রে 100 গ্রাম জল 10 গ্রাম গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, এটা একটু এডিটোরিয়াল মিস্টেক আছে, তাহলে 180। এখান থেকে ওয়াই সমান অ্যাকচুয়ালি কি ডেল্টা পি বাই পি জিরো সমান নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ অ্যান্ড ওয়াটার। সেটা এইভাবে পুট করলে ওয়াই এর ভ্যালু আছে 1/18/50/9 প্লাস 1/18। 1/18 কেন না 10/180 করলে এটা গ্লুকোজের 10/100 হবে 0.1। এখানে গ্লুকোজের হচ্ছে 10/180, তার মানে 1/18, এটা হচ্ছে গ্লুকোজের মূল সংখ্যা। আর জলের মূল সংখ্যা 100 ডিভাইডেড বাই হচ্ছে 18, তার মানে হচ্ছে এটা ভাগ করলে 50/9। এবার এখান থেকে রিলেশনটা করলে দেখো আসতেছে 1/101। তাহলে আমরা বুঝতে পারছি 1/101 আর এখানে 3/103, অবভিয়াসলি এক্স বড়। তো এই এক্স্যাক্ট ফিগার করেও তোমরা এক্স গ্রেটার দেন ওয়াই বলতে পারো। তবে আমার মনে হয় এমসিকিউ যেহেতু তোমাদের চয়েস করতে হবে, শর্টেস্ট ওয়েট হচ্ছে যেটা আগে বললাম। প্রশ্নটা দেখো, এ এবং বি দুটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 540 গ্রাম জলে এর 30 গ্রাম দ্রবীভূত করলে যে অবনমন ঘটছে বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে, বলছে সমপরিমাণ জলে মানে 540 গ্রামেই বি নিতে হচ্ছে 90 গ্রাম, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান হচ্ছে। তো বলেছে এ এবং বি এর আণবিক ভরের অনুপাত, এ এবং বি নয়, বি এবং এর আণবিক ভরের অনুপাত MB/MA, এটা বের করতে হবে। তো রাউল্টের সূত্রানুসারে আমরা বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন অ্যাকচুয়ালি কি দ্রাবের মোল ভগ্নাংশ। এখন এ এর মোল সংখ্যা কত না, এ আমি নিচ্ছি 30 মোল, তাহলে 30 ডিভাইডেড বাই তার মোলার মাস MA। আর বি এর মোল সংখ্যা, এটা এ এর মোল সংখ্যা NA, বি এর মোল সংখ্যা NB কত হবে না স্যার 90 ডিভাইডেড বাই MB। এবার দেখো যেহেতু জল একই, তাহলে জলের মোল সংখ্যাও একই হবে, অর্থাৎ NW উভয় ক্ষেত্রেই একই। তার মানে আমি কি বলতে পারি না স্যার XA ডিভাইডেড বাই XB সমান আমরা বলতে পারি NA ডিভাইডেড বাই NB, তাই না? জলের মোল সংখ্যা যেহেতু সমান, মানে অ্যাপ্রক্সিমেশন করলে আমরা বলতে পারি এটা। এখন এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করা হচ্ছে, XA ইজিক্যাল টু কি অ্যাকচুয়ালি NA প্লাস মোল সংখ্যা অফ ওয়াটার। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি কি না সমান XA সমান আমরা কি লিখতে পারি না NA ডিভাইডেড বাই NW। কেন NAটা NW থেকে অনেকটাই কম, সেই জন্য এই অ্যাপ্রক্সিমেশন করলাম। ঠিক একইভাবে XB সমান আমরা লিখতে পারি NB ডিভাইডেড বাই NW। তাহলে এবার যদি রেশিওটা করি, তাহলে XA ডিভাইডেড বাই আমার XB, তাহলে কি দাঁড়াচ্ছে NA/NB, NA/NB, ইয়েস অর নো? এবার দেখো যেহেতু বলছে দ্রবণের মোল ভগ্নাংশ এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান, তাহলে দুটি দ্রবণের ক্ষেত্রে মানে XA আর XB অ্যাকচুয়ালি কেন সমান, কারণ XA সমান কি ডেল্টা P/P0, আর এক্ষেত্রেও আমার হচ্ছে ডেল্টা P/P0। তাহলে দুটি ক্ষেত্রেই যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান, তাহলে XA সমান XB, তাহলে এখান থেকে সমান করলে এটা সমান 1, তার মানে এটা কাটাকাটি করলে কী দাঁড়াচ্ছে MB/MA। এখান থেকে আমরা কি আসছি MB/MA সমান 90/3, 90/3 মানে 90/30, 90/30 সমান হচ্ছে MB/MA। তাহলে এখান থেকে কি পেলাম না কাটাকাটি করলে 3:1, মানে 3/1, অর্থাৎ 3:1 হচ্ছে রেশিওটা। দেখো এইটা করে দিয়েছি একদম পরিষ্কার করে, সলিউশনটা করা আছে। আর এখানে MB/M1 যে 3, রেশিওটা 3:1 মানে 3। সো দিস ইজ দ্য আনসার 50। প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 51, 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে, অর্থাৎ P0 ভ্যালুটা দেওয়া আছে। এবার বলেছে ল্যাকটোজের একটি জলীয় দ্রবণের বাষ্পচাপ এই হলো, ওই একই উষ্ণতায়। তার মানে সেক্ষেত্রে P হচ্ছে 148.5, তাহলে ডেল্টা P কত না 149 মাইনাস 148.5, 149.5 আর 148.5, তাহলে কত 1, তাই না? তাহলে এবার ডেল্টা P/P0 এই ভ্যালুটা কত স্যার 1 ডিভাইডেড বাই 149.5, কেন 149 হচ্ছে P0।
এটা সমানই আমরা কি লিখতে পারি এক্স অফ ল্যাকটোজ, মানে ল্যাকটোজের মোল ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এখান থেকে ল্যাকটোজের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম কত 1/149.5। এবার এখানে কি করতে হবে দেখো, ল্যাকটোজের যে আণবিক ভর সেটা বের করতে হবে কী করে, মোলার মাস ধরে। দেখো মোলার মাসটা কত দেওয়া আছে C12H22O11, তাহলে C12 মানে কার্বনের 12 × 12, এইচের 1 × 22 প্লাস 16 × 11, তাহলে সেটা যোগ করলে আসছে কত 342। এবার তো এখান থেকে আমরা ল্যাকটোজের পরিমাণ যদি ধরে নিই ডাব্লু এবং জলের ভর যদি ধরে নিই ডাব্লু, স্মল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু যদি ধরে নিই দ্রবণটা, এই যে বলেছে না যে দ্রবণে অ্যাকচুয়ালি মোলারিটি ডাব্লু ও শতকরা গাঢ়ত্ব চেয়েছে, তো আমি ধরে নিচ্ছি, আমি জানি না এটা ল্যাকটোজের ভর ডাব্লু এবং জলের ভর ডাব্লু, তাহলে ল্যাকটোজের মোল সংখ্যা কত হবে W/342 আর জলের মোল সংখ্যা হবে W/18। তো এবার এটাকে আমরা মোল ফ্র্যাকশন রিলেশনে নিয়ে যাব। তাহলে মোল ফ্র্যাকশানে হচ্ছে W/342, এটা হচ্ছে সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই সলিউশনের টোটাল মোল সংখ্যা W/342 যুক্ত W/18। তো এটা সমানই হচ্ছে আমার এই যে মোল ফ্র্যাকশন যেটা পেয়েছি 1/149.5 যেটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম, এখান থেকে আমরা পেলাম দেখো W/স্মল w, এই যে W/W, এই যে এখান থেকে আমরা কি করতে পারি অ্যাপ্রক্সিমেশন করে নেবো। কেন না W/342 দেখো এর মানটা W/18 থেকে অনেকটাই ছোট, সেই জন্য আমরা কি করলাম এই দ্রবণের টোটাল মাসটাকে অ্যাপ্রক্সিমেট করে W/18 করলাম। তাহলে স্মল ডাব্লু বাই ক্যাপিটাল ডাব্লু অ্যাকচুয়ালি কত এলো না 0.1264। অতএব W/W প্লাস W ইন্টু 100, এটাই তো শতকরা। কেন না স্যার আমরা দেখো এখানটা একটুখানি বলি, দেখো এখানে আমার তো এসছে কি, এখানে আমার এসছে না স্যার W পরিমাণ সলভেন্টে W পরিমাণ সলিউট, তাহলে টোটাল সলিউশন কত না W প্লাস স্মল ডাব্লু। এই টোটাল সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি সলিউট আছে মানে এটা একে কত, এইটা ডিভাইডেড বাই W প্লাস স্মল ডাব্লু ইন্টু 100, তো এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাকে W/Wর মান তো দেওয়া আছে। এবার আমি কি করব, এই রিলেশনটা আমরা বের করব। কি করে বের করব দেখো, খুব সিম্পল। দেখো এই রিলেশনটা থেকে আমরা আসতে পারি W/W ক্যাপিটাল W সমান কি স্মল W বাই ক্যাপিটাল W 0.1264, তাহলে এখানে +1 করে দাও, তাহলে এটা হবে 1.1264, +1 করলে কি হবে W প্লাস ক্যাপিটাল W বাই আমার দরকার কি স্মল W, তো এটা হলো 1 যোগ করে দিলাম, তাহলে এখানেও 1 যোগ করতে হবে, তাহলে এটা এলো। এবার এটাকে উল্টে দাও, W বাই ক্যাপিটাল W স্মল W সমানে এসে গেল 1/1.1264। ঠিক আছে, 1/1.1264 এটা এসে গেল। তো এই যে পজিশন, এই যে ভ্যালুটা, তাহলে আমরা এসে গেল। এবার এখানে এটা বসিয়ে দাও, দিয়ে 100 দিয়ে গুণ করে দাও, তার মানে কি আসছে না স্যার 100 ডিভাইডেড বাই 1.1264। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এইখানে ক্যাপিটাল W এটাকে আরেকবার তুলে নিচ্ছি, দেখো এটাকে আরেকবার তুলে নিই করে দিচ্ছি, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই এখানে দেখো এখানে একটুখানি মিস্টেক হয়েছে, স্মল W বাই ক্যাপিটাল W, তাহলে এটাকে আমরা যদি উল্টে দিই স্মল W বাই ক্যাপিটাল W, এটা হচ্ছে আমার কি 0.1264, তার মানে এটা নিচে 1, তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল W বাই স্মল W সমান হচ্ছে 1/0.1264। তাহলে এখানে কি লিখতে পারি 1 যোগ করে দাও, এখানেও 1 যোগ করে দাও, তাহলে কি দাঁড়ালো ক্যাপিটাল W বাই প্লাস স্মল W বাই স্মল W সমান 1 প্লাস 0.1264 বাই 0.1264। তাহলে এটাকে উল্টে দিলে কি হবে W বাই ক্যাপিটাল W স্মল W সমান হচ্ছে 0.1264 বাই 1.1264। এবার এই রেশিওটা এই ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমার এটা আসে 113.34%। এইটাই হচ্ছে W/W, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ পেয়ে গেলাম। সো আজকের লেসন এখানেই শেষ করছি।